আচ্ছা, গতকাল একটা মিটিং ছিল স্পোর্টস মিনিস্ট্রি, আইএসএল ক্লাবস এবং এআইএফএফ। বেসিক্যালি আইএসএল ক্লাবগুলোর সাথে এআইএফএফ এবং স্পোর্টস মিনিস্ট্রির মিটিং ছিল। সেখানে আইএসএল ক্লাবগুলো তারা তাদের প্রস্তাব জানিয়েছিল। তারপর স্পোর্টস মিনিস্ট্রির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তোমরা এবার একটা অফিসিয়াল প্রপোজাল দিয়ে দাও। এআইএফএফও জানায় যে হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে অফিসিয়াল প্রপোজালটা দাও, যাতে আমরা 20 তারিখের এজিএমে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। কালকের দিনটা হয়েছে। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আজকে অফিসিয়ালি আইএসএল ক্লাবগুলোর যে তৈরি হতে চলা কনসোর্টিয়াম, সেই সমস্ত আইএসএল ক্লাবগুলোর তরফ থেকে প্রপোজাল গেছে। এবং যেটা শুরু থেকে সবাই জানতো যে ইস্টবেঙ্গল একমাত্র ক্লাব হিসাবে তারা এই কনসোর্টিয়াম বা এই মেথডটার পুরো এগেনস্টে রয়েছে, বা তারা মনে করছে যে এটা হয়তো সঠিক উপায় নয়, এটা একদমই ঠিকঠাক না। এখানে এআইএফএফ তারা শুধুমাত্র লিগটা পরিচালনা করলেই সব কিছু ঠিকঠাক থাকবে। শুধুমাত্র তারা সেই প্রপোজালকে অ্যাকসেপ্ট করেনি, বাকি সবাই প্রপোজালকে অ্যাকসেপ্ট করে ফাইনালি সেন্ড করেছে এআইএফএফকে এবং স্পোর্টস মিনিস্ট্রিকে। এটা দ্বিতীয় দিনের ঘটনা। আগামীকাল রয়েছে এআইএফএফের এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং, এবং সেখানে এই বিষয়টাই হচ্ছে মুখ্য আলোচ্য বিষয়। হ্যাঁ, তার পাশাপাশি আরও ছোটো ছোটো বিষয় রয়েছে, কিন্তু আপাতত গোটা ইন্ডিয়ান ফুটবল সিস্টেমে এটাই হচ্ছে মেন ব্যাপার যে ইন্ডিয়ান সুপার লিগ হবে কি হবে না, 25-26 সিজনে আমরা আর ফুটবল দেখতে পাবো কি পাবো না ইন্ডিয়াতে। এটা হচ্ছে কালকের মেন আলোচনার বিষয়বস্তু, এবং কালকে এটা নিয়ে সবথেকে বেশি সময় ব্যয় হবে এজিএমে, এবং অবশ্যই তার আউটকামটা মোটামুটি আমরা বিকাল বা সন্ধ্যের মধ্যে ক্লিয়ার জেনে যাব। কালকের মিটিংয়ে দুটো মেন ব্যাপার ছিল আইএসএল ক্লাবগুলোর এবং এআইএফএফের স্পোর্টস মিনিস্ট্রিকে জানানোর জন্য। এক হচ্ছে আইএসএল ক্লাবগুলো তারা জানায় যে তারা কনসোর্টিয়াম করতে রাজি রয়েছে, তারা ফুটবল চালু করতে রাজি রয়েছে, এবং উইদাউট এনি ডিলে তারা ফুটবলটা চালু করতে চায়। কিন্তু অবশ্যই এআইএফএফকে ভাবতে হবে যে তারা তাদের কনস্টিটিউশন নিয়ে কী চিন্তাভাবনা করছে। এআইএফএফ পরিষ্কার জানিয়ে দেয় যে কনস্টিটিউশনে কোনো রকম বদল আনা যাবে না, এবং স্পোর্টস কোড যেভাবে রয়েছে সেই মোতাবেকই কিন্তু কনস্টিটিউশন এগিয়ে যাবে। যদি আইএসএল ক্লাবগুলোর কনসোর্টিয়ামকে কিছু করতে হয়, তাহলে সেইভাবেই তাদেরকে করতে হবে। গতকালের ব্যাপার, তার সাথে খুব ইন্টারেস্টিং কিছু আলোচনা হয়েছে রাত্রে, আমরা সমস্ত রিপোর্টে জানতে পেরেছি, স্পেশালি টাইমস অফ ইন্ডিয়ার মার্কাস মার্গুলের রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে আইএসএল ক্লাবগুলোর তরফ থেকে দুটো মেজর ব্যাপারকে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আমাদের যদি লিগটা করতে হয়, আমাদের যদি খরচা করতে হয়, তাহলে আমাদের ক্লাবগুলোর যে অপারেশনসের অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে একটা বিরাট অ্যামাউন্ট আমাদের কাট করতে হবে, যার ফলে প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ এবং অবশ্যই আদার এমপ্লয়ি, তাদের একটা পে কাটের ব্যাপার থাকবে। এবার দেখো, তোমার যারা এমপ্লয়ি রয়েছে, তুমি তাদের স্যালারি কমাবে, বাড়াবে, ছেঁটে দেবে, নতুন কাউকে আনবে, এই নিয়ে কারোর খুব একটা কোনো মাথা ব্যথা থাকতে পারে না। কিন্তু যখনই ফুটবলারদের যে স্যালারিতে কন্ট্রাক্ট হয়েছে সিজনের শুরুতে, সেটা যদি কাটিয়ে দেওয়া হয় বা সেটা যদি নামিয়ে দেওয়া হয়, এবং কোচেদের, বিদেশি প্লেয়ার, সময় সব কিছু নিয়ে, সেখানে কিন্তু একটা ক্লাবগুলোর চাপ থেকে যায় যে তারা ফিফাতে চলে যেতে পারে। তার ফলে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। এখানে এআইএফএফ জানিয়েছে যে সত্যি যদি এই ধরনের কোনো লুপহোলস থাকে, বা অন্ততপক্ষে প্রিভিয়াস কোনো বড় এক্সাম্পল থাকে যে এরকম একটা সিচুয়েশনে কোনো একটা দেশে কোনো একটা লিগে এই ধরনের স্টেপ হয়েছিল, যে সমস্ত ক্লাব একসাথে মিলে তারা তাদের প্লেয়ারদের বাজেটকে কমিয়েছে, তাদের স্যালারিকে কাট করেছে, এবং তার ফলে একটা সাস্টেনেবিলিটি রাস্তা খুঁজে পাওয়া গেছে, তাহলে সমস্ত রকমভাবে লিগালি এআইএফএফ ক্লাবগুলোর পাশে থাকবে। এবং তার পাশাপাশি আইএসএল ক্লাবগুলোর তরফ থেকে আরেকটা জিনিস জানানো হয় যে আরও একটা রাস্তা রয়েছে, যে বেশিরভাগ প্লেয়ারকে ছেড়ে দিয়ে, যে যাদের হয়তো এক্সট্রা দরকার নেই টিমের মধ্যে, সেটা ক্লাবগুলো আলোচনা করবে, তাদের ছেড়ে দিয়ে যদি সেই 2017-র মতো কোনো অকশন বা ড্রাফটের সিস্টেম করা হয়, তার ফলে একটা মিনিমাম অ্যামাউন্টে, যেটাতে প্লেয়াররাই বলে দেবে যে আমাদের এই অ্যামাউন্টটা লাগবে, সেই অ্যামাউন্টে ক্লাবগুলো কিন্তু সেই প্লেয়ারদের নিতে পারবে, সেই রাস্তাও যদি করে দেওয়া হয়। অর্থাৎ খুব পরিষ্কার কালকের বিষয়টাতে আইএসএল ক্লাবগুলো ট্রান্সপারেন্ট ওয়েতে বলেছে যে আমাদের কোথাও টোটাল অপারেশনসটা চালাতে গেলে যে কস্ট কাটিংয়ের দরকার রয়েছে, সেটা কিন্তু প্লেয়ারদের স্যালারির ওপরেই আসবে। এবং এই যে কোথাও একটা মার্কেট ইনফ্লেটেড হয়েছে, এবং প্রায় বলতে গেলে সবাই এক বাক্যে স্বীকার করেছে যে হ্যাঁ, আমরা কোথাও না কোথাও দায়ী এর জন্য, কারণ আমাদের ক্লাব চালাতে গিয়ে বা আমাদের ভালো স্কোয়াড তৈরি করতে গিয়ে কখনো কখনো আমাদেরকে হাই প্রাইসে প্লেয়ার নিতে হয়েছে, বা সিস্টেমের যে লুপহোলটা সেটাকে আমাদের ইউজ করতে হয়েছে। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলেছি। দেখো, যারা ভালো প্লেয়ার
তারা ভালো স্যালারি পাক, এটা আমাদের অনেক দিন থেকে কিন্তু একটা দাবি ফ্যানেদের। এবং সেখানে যেন কোনো ধরনের কাটমানির ব্যবস্থা আর না থাকে। একটা সময় কিন্তু গোটা ইন্ডিয়ান ফুটবলে, স্পেশালি বাংলার ফুটবলে কাটমানি কালচারটা কিন্তু ছিল। কারা ছিল, কারা চালাতো, সেটা যাদের বুদ্ধি রয়েছে তারা খুব ভালো করে জানে। যাক, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। এটা হচ্ছে কালকের পুরো মানে মোদ্দা বিষয়, যেগুলো নিয়ে খুব সিরিয়াস আলোচনা হয়েছে। এবার আজকে যখন অফিসিয়াল প্রপোজালটা গেল, তারপরে যে রিপোর্টসগুলো উঠে এসেছে, সেটাকে যদি খুব ছোট করে আমি জিস্ট করি, তাহলে খেল নামের রিপোর্টটা সবাই দেখে নিয়েছে এবং সেখানে পরিষ্কার হাইলাইট করে বলে দেওয়া হয়েছে যে ক্লাব তারা প্রপোজাল দিয়েছে এআইএফএফকে যে যেন তাদের পারপেচুয়াল রাইটস আপাতত দেওয়া হয়, এবং অবশ্যই 2025-26 সিজনের জন্য তারা কোনো ধরনের ফি দিতে পারবে না। তারা 2026-27 সিজন থেকে 10 কোটি টাকা করে ফি দেবে এআইএফএফকে এই লিগটা চালানোর রাইটস নেওয়ার জন্য, যেন 25-26 সিজনে কোনো ফি না নেওয়া হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রথম থেকে, যেদিন থেকে কনসোর্টিয়ামটা তৈরি হবে, সেই দিন থেকে কিন্তু স্পেশাল শেয়ার হোল্ডার হিসাবে এআইএফএফ তারা থাকবে, যাতে একটা ভিজিলেন্স থাকে, যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে, এবং যাতে কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস না হয় বা কোনো অভিযোগ যেন না ওঠে, সেই কারণে এআইএফএফ কিন্তু এই কনসোর্টিয়ামে থাকবে। এবং এআইএফএফ অবশ্যই আমাদের দেশের ফুটবলিং সবথেকে বড় বডি, তাদের থাকতেই হবে, এটা পরিষ্কারভাবে শুরু থেকে সমস্ত ক্লাবগুলোই বলে আসছে, এবং কনসোর্টিয়াম তৈরি এআইএফএফ ছাড়া হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে এআইএফএফ কিন্তু তাদের টোটাল লিগের যে রেগুলেশন রয়েছে, রেফারিং রয়েছে, লাইসেন্সিং রয়েছে, ক্যালেন্ডার কোঅর্ডিনেশন রয়েছে, এবং যা কিছু ইন্টিগ্রিটির ম্যাটার রয়েছে, এইগুলো টোটালি এআইএফএফই রেসপন্সিবল থাকবে। এআইএফএফই এই জিনিসগুলো দেখভাল করবে। এখানে কিন্তু ক্লাবের যে কনসোর্টিয়াম রয়েছে তারা ইন্টারফারেন্স করবে না। কোন রেফারি থাকবে, কোন কোন রেফারিরা কী কী লাইসেন্স পেয়ে কোন ম্যাচ খেলানোর পারমিশন পাবে, কি হবে না হবে, এবং তার পাশাপাশি ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ক্লাবগুলোকে কী করতে হবে, কী ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হবে, সেখানে কিন্তু এআইএফএফই লাস্ট কল নেবে, সেখানে ক্লাবগুলো কিছু বলবে না। কিন্তু অপারেশনাল যে রাইটস রয়েছে, কমার্শিয়াল যে রাইটস রয়েছে, এবং অপারেশনাল যে লায়াবিলিটি রয়েছে, এটা কিন্তু কনসোর্টিয়াম তুলবে। এখানে আবার এআইএফএফকে কিন্তু কোনোভাবে রিস্ক নিতে হবে না। এটা এআইএফএফ কতটা মানতে চাইবে, এটা অবশ্যই কালকের এজিএমের কিন্তু বড় বক্তব্য হবে। এবং অবশ্যই আমরা যেটা বললাম যে ফিনান্সিয়াল যে আপাতত ফ্রন্ট রয়েছে, তারা চাইছে যে 2025-26 যেন তাদের ওয়েভ করা হয়, এবং 2026-27 থেকে তারা 10 কোটি টাকা করে দেবে, তারা লিগের সত্ত্ব যেন পায়। এই হচ্ছে মেন ব্যাপার। এবার এখানে অনেকেই বলবে ইস্টবেঙ্গল নেই, ইস্টবেঙ্গল তো এই প্রপোজালে রাজি হয়নি, তাহলে কি ইস্টবেঙ্গল কোথাও আইএসএল থেকে বেরিয়ে যাবে? তাহলে এখানে পরিষ্কার এখানে বলে রাখা দরকার যে যদি এআইএফএফ তারা এই ধরনের কনসোর্টিয়ামকে তৈরি করার ক্ষেত্রে এগ্রি করে যে হ্যাঁ, একটা গ্রিন সিগন্যাল দেওয়া হলো, ক্লাবগুলোকে বলা হলো ইয়েস তোমরা কনসোর্টিয়াম করো, সমস্ত আইএসএল ক্লাব ইনক্লুডিং ইন্টারকাশি, তখন কিন্তু ইস্টবেঙ্গলকে বাই ডিফল্ট আসতে হবে। ইস্টবেঙ্গলকে এআইএফএফ বলবে তোমরা বাই ডিফল্ট ঢোকো, কোনো রাস্তা নেই, কারণ আমরা বলছি এই কনসোর্টিয়ামটা হোক, সেই কনসোর্টিয়ামের মাধ্যমেই লিগটা হবে, ইস্টবেঙ্গলকে সেখানে ঢুকতে হবে। তারপরেও যদি ইস্টবেঙ্গল বলে যে না আমরা এই ধরনের কনসোর্টিয়ামে থাকবো না, দেন মেবি বাকি ক্লাবগুলো হয়তো বলতে পারে যে যারা কনসোর্টিয়ামে থাকবে তারাই শুধুমাত্র আইএসএলকে খেলবে, এবং আই লিগ থেকে যারা প্রমোটেড হয়ে আসবে তারা যদি রাজি থাকে কনসোর্টিয়ামে ঢুকতে, তাহলে তারা আইএসএলে খেলবে, না হলে যারা কনসোর্টিয়ামে রয়েছে তারাই কিন্তু আইএসএলটা খেলবে। এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে অনেকে বলবে যে এআইএফএফ যারা এর আগে এফএসডিএল এর থেকে 50 কোটি টাকা করে পেত, যাদের কাছে এইবারের প্রপোজাল ছিল প্রাইমারিলি, যেটা অফিসিয়ালি কোনো কেউ বিড করেনি বলে বলা যাচ্ছে না, 37.5 crore অবধি একটা আনঅফিসিয়াল একটা প্রপোজাল ছিল। তারপর সেই এআইএফএফ 10 কোটি টাকা পাবে, তারা কি সেই টাকার অ্যামাউন্টে রাজি হবে, নাকি এখানে বলা হবে কনসোর্টিয়ামকে যে না ওটা 10 কোটি না, ওটা আর একটু বাড়াও, বাড়াতে বললে কতটা অ্যামাউন্ট হবে সেটা কালকের এজিএমে পরিষ্কার হয়ে যাবে। এবার যদি 10 কোটিতে রাজি হয়ে যায় তাহলে খুব ভালো কথা, যে ঠিক আছে কিছু করতে হলো না, সেইভাবে খুব একটা চাপ কিছু নিতে হলো না, ফাইনালি আমরা 10 কোটি টাকা পাবো, তাহলে ঠিক আছে। কিন্তু 10 কোটি টাকাতে এআইএফএফের কিছু মানে অন্ততপক্ষে বরফ গলবে বলে এটা আমার পার্সোনালি মনে হয় না। এটা গেল এক ব্যাপার। এবার যেটা মেন ব্যাপার, যেটা সবথেকে ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে এমন একটা স্টেজে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আইএসএল ক্লাবগুলো মনে করছে যে উইদিন 45 days আমরা আইএসএলকে চালু করতে পারবো।
সেটা কতটা প্র্যাকটিক্যাল, লজিস্টিক্যালি কতটা প্র্যাকটিক্যাল, টিম বিল্ড আপ যা অবস্থায় রয়েছে সেখান থেকে কতটা প্র্যাকটিক্যাল, সেটা কিন্তু প্রশ্ন রেখে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এটাকে হয়তো আমরা অনেকেই ভাবছি যে ঠিক আছে হয়তো সব কিছু রেডি আছে, বাট এতটা ইজি না। এটা এতটাই একটা হেকটিক অপারেশনাল টাস্ক, মানে সেটা যারা এতদিন ধরে হয়তো এই ধরনের লিগ করেছে আমাদের দেশে, যেমনই হোক না কেন স্ট্যান্ডার্ডটা করেছে, তারা সেটা খুব ভালো করে জানে। বাট আমরা কোথাও আশাবাদী থাকছি, আমরা কোথাও নিজেদেরকে অন্ততপক্ষে সান্ত্বনা দিচ্ছি যে চলো ঠিক আছে, যখন টোটালটাই পজিটিভ দিকে রয়েছে এবং পুরো সমস্ত আইএসএল ক্লাব এক্সেপ্ট ইস্টবেঙ্গল তাদের একটা অন্য ধরনের চিন্তাভাবনা রয়েছে, সেটাকে যদি আমি একপাশে সরিয়েও রাখি, তাহলে সমস্ত আইএসএল ক্লাব তারা একদিকে রয়েছে, তারা চাইছে লিগটা শুরু করতে, তখন আমরা আশাবাদী থাকতে পারি যে লিগটা হবে। এবার সেটা 45 ডেজের বদলে 50 ডেজ, 60 ডেজ যদি সেখানেও শুরু হয়, যে ঠিক আছে ফেব্রুয়ারির ওই 20 তারিখ 25 তারিখ থেকে শুরু হলো, বা ফেব্রুয়ারি 15-20 থেকে শুরু হলো, আমার মনে হয় সেটাও আমাদের জন্য খুব ভালো। সেটাতেও আমরা দুহাত তুলে অন্ততপক্ষে নাচার জায়গাতে থাকবো অ্যাটলিস্ট। আমি অন্ততপক্ষে পার্সোনালি তো অবশ্যই থাকবো। বাকি তোমরা কীভাবে পুরো বিষয়টাকে দেখছো কমেন্ট করে জানাও। পুরো ফ্যাক্টরটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কীভাবে অন্ততপক্ষে এই লিগ শুরু হলে ভালো হবে, কবে থেকে শুরু হলে ভালো হবে, কি মনে হচ্ছে তোমাদের যা কিছু মাথার মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু বলার নেই ভিডিওতে। আই হোপ প্রত্যেকটা বিষয়কে আমি ধরে ধরে ডিসকাস করতে পারলাম। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।